হুড়মুড় করে কেমন অবসাদের বাতাস বয়ে গেল প্রকৃতি নিবিড় করে। হতাশ মাখানো অসুস্থ বাতাস, হাহাকার করা নিস্তব্ধ বাতাস। চিত্রা লোহার গেটটার হাতল ধরে ভেজা চোখে যেন কার পথ চেয়ে রইল। কার ফেরার আশায় যেন উতলা হলো তার দেহের ছোট্ট হৃৎপিণ্ডখানি। চিত্রা কেবল ঝাপসা চোখে অপেক্ষা করল কিছু সুখবরের। শরীরে জড়ানো সুতির আবশী রঙের জামাটা তখন রক্তের দাগ, হাতে লেগে আছে শুকনো রক্ত। আম্মা, আপনি ঘরে গিয়ে বহেন, রাত ৩টা বাজে, এইখানে বয়ে আছেন, ঠান্ডা লাগবো তো। যান আম্মা, ঘরে যান। বাড়ির সবচেয়ে কম দামি মানুষ বৃদ্ধ দারোয়ান চাচার আদর মাখানো দুশ্চিন্তার চিত্রার কানে কয়েকবার প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে গেল তার নীড়ে। চিত্রা অটল স্থির হয়ে বসেই রইল। বিশেষ হেলদোল দেখালো না সে, যেন তার অবহেলিত শরীরটায় অবহেলাটাই প্রাপ্য। দুঃখর অবহেলায় হল সে যাওয়াটাই তার প্রাপ্য। দারোয়ান চাচা হতাশায় শ্বাস ফেলল, নিবিড় কণ্ঠে বলল, অন্তত আমার টুলটার উপর উঠে বসেন আম্মা। চিত্রা এবারও নিশ্চুপ, প্রাণহীন দৃষ্টিতে একবার তাকালো বৃদ্ধ দারোয়ানের দিকে। চোখে তখন অশ্রুকণারাও বিরতি নিয়েছে, কিন্তু গাল তার তখনও ভেজা। বহু কষ্টে চিত্রা কাঁপা কাঁপা কণ্ঠে অপরাধী সুরে উচ্চারণ করল, আমি ইচ্ছে করে চাঁদনি বাবুকে ধাক্কা মারিনি চাচা। তুমিও তো আমায় বিশ্বাস করো, তাই না? বৃদ্ধ মতিউর রহমান গুলগুল মেয়েটার দিকে করুণ দৃষ্টিতে তাকালেন। মেয়েটার দুগালে তখনও নির্মম চরের ছাপ স্পষ্ট। চুলগুলো বেজায় টানাটানিতে অগোছালো, বা চোখের কোণাটাও কেমন ফুলে আছে। কি মারটার না মেরেছে! চিত্রে আবার বাঁধ ভেঙে হাউমাউ করে কেঁদে উঠল। নিজের ধুলো মাখা দু হাতের মাধ্যমে মুখ থেকে কাঁদতে কাঁদতে অস্ফুট স্বরে বলল, আমি ইচ্ছে করে করিনি চাচা, আমি এত অমানুষ নই। চাচা গো, আপাটার কিছু হলে সে কলঙ্কের কালিতে যে আমি পুড়ে ছাই হয়ে যাব। আমার সে পাপের কি হবে শাস্তি? বৃদ্ধ মতিউর সান্ত্বনার ভাষা খুঁজে পেল না। তার সীমাবদ্ধতা যে খুবই অল্প, সে অল্প সীমাবদ্ধতা দিয়ে দুঃখিনীর চিত্রার দুঃখ মুছবার যে তার ক্ষমতা নেই। বড়জোর সে তার নিজের চক্ষুদ্বয়ের অনাকাঙ্ক্ষিত অশ্রু মুছতে পারবে। চিত্রা কাঁদতে কাঁদতেই গেটের সাথে হেলান দিল। হুট করে সব অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন তার নামেই লিখে দিল সৃষ্টিকর্তা। এমন না হলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? চাঁদনি আপার রক্তাক্ত শরীরটার সবার প্রথমে সেই ছুঁয়েছিল। তার পিছে পিছে ছুটে এসেছিল দুলাভাইও। বাড়ির প্রত্যেকে ততক্ষণও হতভম্ব, যখন সবার মস্তিষ্কে মিসাইলের চেয়েও দ্রুত বেগে ছুটে গেল এই অঘটনার খবর। পুরো সওদাগর বাড়ি যেন হুমড়ি খেয়ে পড়ল। কত আহাজারি চেঁচামেচিতে কেমন ভয়ানক বিষাদপুরীতে রূপান্তরিত হয়েছিল সওদাগর বাড়ি। যখন নিস্তেজ হওয়া চাঁদনি আপার প্রাণ আশঙ্কায় কলিজের পানি শুকিয়ে আসছিল সবার, তখন রুদ্র সওদাগর করলেন আরেক কাজ। চিত্রার চুলের মুঠি টেনে অনবরত ৪-৫টা চড় সে বিরতিহীনভাবে বসিয়ে দিলেন চিত্রার কোমল তুলতুলে গালগুলোতে, সাথে নিম্ন পর্যায়ের ভাষা, যা শোভনীয় না মায়ের মতন চাচির মুখে। কিন্তু এসব আচরণে ধ্যান নেই চিত্রার। সে কেবল আপাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য চিৎকার করেছিল। শেষ চড়টা বসানোর সময় বাহার রুখে দাঁড়ায়, কেমন অদ্ভুত সাহসের সাথে বলে, ওর গায়ে আরেকটা চড় পড়লে সে হাত নাও থাকতে পারে। ব্যাস থেমে গেলেন রুদ্র সওদাগর। অতঃপর কেঁদে উঠল সে। সবাই ছুটল হসপিটালের উদ্দেশ্যে। কেবল পুরো বাড়িতে একা পড়ে রইল অপ্রয়োজনীয় সদস্য চিত্রা। অবশ্য তার ফুপি অয়ন এবং চেরি রয়ে গেছে, কিন্তু চিত্রার প্রতি তাদের অনীহা। রুদ্র সওদাগর যেতে যেতে চিত্রার পেটে তুমুলভাবে লাথি দিতেও ভুললেন না। আবারও গেটে মাথা ঠুকে কেঁদে উঠল চিত্রা। কে জানে তার আপাটা কেমন আছে? চিত্রার নিরাশায় পরিপূর্ণ ব্যথার মরুভূমিতে আশার চাঁদ হয়ে এলো বাহার। বাহারের ক্লান্ত পরিশ্রমে নেতিয়ে যাওয়া শরীরটাকে হেলদুলে আসতে দেখা গেল। বাহার গেটের দিকে এসে বিধ্বস্ত চিত্রাকে দেখে হতভম্ব।
অনবরত কান্নার ফলে চোখ ফুলে নাজেহাল অবস্থা। বাহারের চোখে মুখে বিষময়, সে বিষময় ছড়িয়ে গেল কণ্ঠধ্বনি অবধি। সে বিস্মিত কণ্ঠে বলল, রঙ্গনা, এখানে এ অবস্থায় কি করছো? তুমি এখনো রুমে যাওনি? চিত্রা কথায় উত্তর দিল না। মনের মাঝে প্রশ্নরা দানা বেঁধে আছে, কিন্তু জিজ্ঞেস করার সাহস হলো না। যদি কোনো খারাপ খবর হয় তবে চিত্রা নিজেকে কিভাবে ক্ষমা করবে? পাহাড়ের প্রশ্ন উত্তর দিল মতিউর রহমান, না বাবা, আম্মা যে সেই সন্ধ্যাবেলা এখানে বসেছে, এখানেই আছে। আমি কতবার কইলাম ভেতরে যাইতে, উনি পথেই বসে আছে। বাহার ভাইয়ের হৃদয় কুঞ্চিত হলো, হাঁটু ভেঙে সে বসলো চিত্রার পাশে। চিন্তিত কণ্ঠে বলল, এই মেয়ে, এখানে এভাবে বসে আছো কেন? মাথায় কি সমস্যা তোমার? কি অবস্থা নিজের করেছ? উঠো দেখি। আহ্লাদ পেয়ে গেল চিত্রার কান্না। সে বাহার ভাইয়ের ডান হাতটা আঁকড়ে ধরে অপরাধী কণ্ঠে অনবরত বলতে লাগলো, আমি ইচ্ছে করে করিনি এমন বাহার ভাই, আপনি তো আমায় বিশ্বাস করেন, তাই না? বাহার চিত্রার মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার বিশ্বাস করার আগে তোমার নিজেকে নিজের বিশ্বাস করা উচিত। তুমি কেন ভয় পাচ্ছ? অপরাধী ভাবছো নিজেকে, কিন্তু তখন আমি আপার হাত ঝাড়া দিয়েছিলাম, এটা তো ঠিক। যা হয়েছে সেটা দুর্ঘটনা, ইচ্ছাকৃত না। এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাকে কেউ বিশ্বাস করছে না বাহার ভাই, আমি তো করছি। চোখ বন্ধ করে বিশ্বাস করছি। আমি জানি তুমি কারো বিরাট ক্ষতির কারণ হবে না। চিত্রার তুমুল কান্নার এই সান্ত্বনায় বাণীটুকু প্রয়োজন ছিল। কান্নার ছাটাও নিমিষেই কমে এলো। চিত্রার চোখ মুখ মুছে উৎকণ্ঠিত হয়ে বলল, আচ্ছা বাহার ভাই, আপা কেমন আছে? আর বাবু? 10 মাস বাবুর জন্য কত অপেক্ষা করলাম, আর শেষ মুহূর্তে এসেই কিনা। কথা বলতে বলতে আবারও চিত্রার আকাশ ভেঙে কান্না এলো। বাহার তৎক্ষণাৎ মুখ চেপে ধরল চিত্রার। আদুরে এক ধমক দিয়ে বলল, নিচে রাগি রাগি সরে বলল, আরেকবার যদি কেঁদেছ তবে এখনই তোমাকে রাস্তায় ছেড়ে দিয়ে আসবো। বাহারের এমন অবিশ্বাস্যকর কথায় কান্নার মাঝেও হেসে দিল চিত্রা। গুলগুল চোখে হাসতে হাসতেই বলল, আমাকে কি আপনার চেরি মনে হয় যে রাস্তায় ছেড়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন? কেন দেখাতে পারবো না ভয়? তুমি চেরি না হও, চিত্রা তো। হ্যাঁ, আমি চেরি না, চিত্রা। কেউ বড় মানুষকে এগুলো বলে ভয় দেখায়? তাহলে বড় মানুষ? তুমি কেন এমন অবুঝের মতন কাঁদছ? বড় মানুষের তো অবুঝ হওয়ার সাজে না। বাহারের কথার জালে যে খুব বাজে ভেবে ফেঁসে গেছে চিত্রা, তার বুঝতে বাকি রইল না তার। অতঃপর ছুটে একটা শ্বাস ফেলে নিবিড় কণ্ঠে জিজ্ঞেস করল, আবার কি অবস্থা বাহার ভাই? সুস্থ আছে তো? বাহার মাটি থেকে উঠে চিত্রাকে ডান হাত দিয়ে টেনে তুলল, চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, তোমার আপা ঠিক আছে, এখন রুমে গিয়ে সুন্দর মতন গোসল করে খেয়ে ঘুমাবে, কেমন? অগোছালো বাহারের এমন গোছানো যত্নে চিত্রার কান্নারা নির্বাসনে গেল। সে ভদ্রমেয়ের মতন বলল, আচ্ছা। সে ভদ্রমেয়ের মতন কথা রাখলো, শরীর ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। বাহার তাকে হাত ধরে ঘর অবধি পৌঁছে দিল। বাহার ভাই যে ভীষণ মিথ্যে কথা বলে চিত্রাকে সামলেছে তা জানা গেল পরের দিন হসপিটাল থেকে সবাই আসার পর। মুখ থমথমে অনুভূতি, তার প্রতি সকলের অসন্তুষ্ট চাহনি, আর বড় চাচির আক্রোশ দেখে। গতকাল রাত্রে চিত্রা বাহার ভাইয়ের কথা অনুযায়ী গোসল করে ঘুমিয়ে পড়ছিল। ঘুম ভাঙার পর দেখে ঘড়ির কাঁটায় তখন দুপুর 12টা। হুড়মুড় করে সে উঠে বসতে নিচ থেকে কেমন ফুপানোর শব্দ এলো। কে যেন মিহির স্বরে কাঁদছে। চিত্রা হতবিহ্বল। গতকাল বাহার ভাইয়ের কথা অনুযায়ী তো আজ কান্নাকাটি করার কথা না। তাহলে মনের কৌতূহল মেটানোর জন্য সে দ্রুত গতিতে নেমে গেল বিছানা থেকে। তার চেয়েও দ্রুত সে বসার রুমে উপস্থিত হলো। বসার রুমে বড় চাচির ক্রন্দনরত মুখটা দেখে ছলাৎ করে উঠে বুক। সে চাচির সামনে গিয়ে দাঁড়ালো, অবাক কণ্ঠে বলল, চাচি কি হয়েছে? কাঁদছো কেন? রোজা সদা করে ঝিমিয়ে থাকা আক্রোশ তুমুল হলো। চিত্রাকে তুমুল এক লাথি মেরে বসলো। চিত্রা দুহাত দূরে ছিটকে পড়ল। তুহিন সবাই দরজা দিয়ে প্রবেশ করছে। বোনকে এহেন অবস্থা দেখে সে ছুটে এলো, আহত চিত্রাকে আঁকড়ে নিল। নির্ঘুম কাটানো রাত্রির কারণে চোখ মুখ তার কেমন হলদেটে ভাব।
বড় চাচির মন মেজাজ খারাপ, তবুও বোনের প্রতি এমন আচরণ সহ্য করতে পারল না তুহিন। কর্কশ কণ্ঠে বলল, আপনার হাত পা সামলে রাখবেন চাচি, না হয় আমার অন্য ব্যবস্থা নিতে হবে। ক্ষুধার্ত বাঘিনীর নেয়ত হিংস্র হয়ে উঠল রুদার সওদাগর। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে চিত্রের গলা চেপে ধরে বলল, তোর জন্য আমার মেয়েটার আজ এ অবস্থা। তোর এত রাগ না রে? খেয়ে দিলি আমার মেয়েটার বাচ্চাটাকে, তোর এত খিদে? অবনী বেগম ওহি ছুটে এলো রুদার সওদাগরকে ছুটানোর জন্য। কেমন পৈশাচিক শক্তি যেন ধরল তাকে। তুহিন অনেক কষ্টে হাত ছাড়ালো রুদার সওদাগরের। তুমুল পেটে ব্যথার সাথে গলা চেপে ধরা চিত্রার মুখ নাক দিয়ে গলগল করে রক্ত বের হওয়া শুরু করলো। জীবন ধারার স্রোত কখন কোথায় গিয়ে বিরতি নেয় তা জানা না কেউ। শৈবালের মতন কেবল ভেসে ভেসে চলতে হয় সেই স্রোতের তালে। দিন যায়, ক্ষণ যায়, কেবল যায় না স্মৃতিরা। কেমন বুক ভার ভার কষ্টের পাহাড় আঁকে রোজ নিয়ম করে মন মন্দিরে। কখনো স্মৃতিরা খিলখিল হাসি হাসে, কখনো বা তারা করে নীরব আর্তনাদ। আমরা মানুষেরা কেবল চেয়ে চেয়ে দেখি নিজেদের স্মৃতির সেই ভয়ঙ্কর আহাজারি। স্মৃতি বদলানোর সাধ্য থাকলে মানুষ সবার আগে নিজের খারাপ স্মৃতি বদলাতো, কারণ দিন শেষে স্মৃতিরা ভালো থাকতে দেয় না আমাদের। সেপ্টেম্বরের 29 তারিখ বৃহস্পতিবার। চিত্রা নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে আসার আজ 15 দিন হলো। একটা সময় যে বাড়িটাকে নিজের পায়ের নিচের ভিত্তি, বেঁচে থাকার অবলম্ব মনে হয়েছিল, আজ সে বাড়ি বিহীন তো ভালোই কেটে গেল 15টা দিন। তাহলে আগে কেন মনে হতো সে মানুষগুলো ছাড়া নিজের কোনো অস্তিত্ব নেই? সময় মানুষকে বাঁচতে শেখায়। কখনো অনেক প্রাপ্তির মাঝে বাঁচতে হয়, কখনো আবার বাঁচতে হয় তুমুল অপ্রাপ্তিতে। চিত্রারও সেই অপ্রাপ্তির জীবন শুরু হয়তো অনেক তো হলো প্রাপ্তির ডানা ঝাপটানো। ধানমন্ডি লেকের পাশের বড় রাস্তার কোণ ঘেঁষে যাওয়া গলিটার ভেতরের দিকের রঙ্গচটা হলুদ রঙের বাড়িটার দোতলায় 2 রুমের নির্জন ফ্ল্যাটটাতেই ঠাঁই হয়েছে চিত্রার নির্বাসন বলা চলে। চাঁদনির অনাকাঙ্ক্ষিত ক্ষতির শাস্তিস্বরূপ চিত্রার দীর্ঘ নির্বাসন ঘোষণা করা হয়েছে। খারাপ কি? নীরব বেঁচে থাকাটা মৃত্যুর জীবন্ত স্বাদ। চঞ্চল চিত্রাকেও সে স্বাদ নিতে হলো প্রিয় মানুষদের কঠিনতায়। প্রকৃতিতে তুমুল ঝড় উঠল। চিত্রা শুয়েছিল খাটে। বারান্দায় ফুলের টব পড়ে যাওয়ার শব্দে তার গম্ভীর ধ্যান নষ্ট হলো। চোখে মেলে তাকাতেই দেখে দুপুরের ঠাঠা রোদ শূন্য মিলিয়ে গেছে। মনে হচ্ছে যেন ভর সন্ধ্যাবেলা এটা। হুট করে প্রকৃতির এমন অসন্তুষ্ট অবস্থা দেখে বারান্দায় ছুটে গেল চিত্রা। বারান্দায় কতগুলো জামা কাপড় শুকাতে দেওয়া হয়েছে, সেগুলোই আনার জন্য এত ব্যস্ততা। জামা কাপড় আলগুছে সরিয়ে আনতে আকাশ ভেঙে ঝপঝাপিয়ে বৃষ্টি নামলো ধরার বুকে। চিত্রা ঘরের আলো জ্বালিয়ে দিল। মানুষের সঙ্গ পছন্দ করা চিত্রা আজ নীরবতায় আচ্ছন্ন। ভাগ্যের চাকাটা খুব দ্রুতই ঘুরেছে বোধহয়। বারান্দায় দরজা আটকাতে গিয়ে বৃষ্টির ছাঁচ কিছুটা গায়ে লাগলো চিত্রার। দরজার সাথে ডান হাতটা একটু জুড়ে ঘর্ষণ লাগতে ডান হাতের তালুর উপর পড়া বড় ফুসকাটা গলে গেল। মৃদু স্বরে আহ করে উঠল চিত্রা। একটু আগে ভাতের মাঠ গালতে গিয়ে এ অঘটনটা ঘটেছে। অতিরিক্ত জ্বালায় চোখ টলমল করে উঠল। অথচ চিত্রা ফিক করে হেসে দিল নিজের ব্যথা দেখে। হাসতে হাসতে হাঁটু মুড়ে বসলো বারান্দায়, দরজায় হেলান দিয়ে। ফুসকা পড়া জায়গাটার দিকে তাকিয়ে কেমন যেন ভীষণ রকমের আহাজারি করা সুচ অথচ তাচ্ছিল্য নিয়ে বলল, তোর আজও ব্যথা লাগে চিত্রা? ব্যথারা তবে এত আঘাত পাওয়ার পরও মরেনি। নিজের করা প্রশ্নের ধ্বনি কানে বাজতেই হাউমাউ করে কেঁদে উঠল সে। তখন বাড়ি ছাড়লো, তখনও তো এমন বৃষ্টি ছিল, তাই না? এমন তাণ্ডবিত চলেছিল প্রকৃতিতে, এমন ধ্বংসই তো হয়েছিল চিত্রার নরম কোমল হৃদয়, তাই না? চোখ বুঝে চিত্রা। চোখের পাতায় ভেসে ওঠে সেদিন তার রক্তাক্ত মুখের দৃশ্যটা। চিত্রা নাক মুখ দিয়ে অনবরত রক্তের স্রোত বেরিয়ে আসতে দেখে ভয় পেয়ে যায় তুহিন।
তার ভীত কণ্ঠে বাড়ির বাকি সদস্যরাও দৃষ্টি পড়ে চিত্রার উপর। মেয়েটার শরীরে নিস্তেজ পায়। অবনী বেগম ছুটে আসে। পাগলের মতন চিত্রার চোখে মুখে পানি ছিটাতে থাকেন। তুহিন হতভম্ব, সাথে হতভম্ব বাড়ির অন্যান্য মানুষেরাও। রোজা সওদাগরও আকস্মিক ঘটনায় তাজ্জব বনে যায়। বোনের এই নাজেহাল অবস্থাতেও বাবাকে অটল দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় তুহিন। বাবার প্রতি ঘৃণায় রিরি করে ওঠে তার শরীর। চিত্রা ততক্ষণে প্রায় বেহুশ অবস্থা। তুহিন বোনের হেলে যাওয়ার শরীরটাই দুহাত আঁকড়ে ধরে বাবার দিকে প্রশ্ন ছুড়ে, আপনি সত্যি মানুষ তো আব্বু? নুরুল সওদাগর তেমন উৎকণ্ঠ দেখালেন না, বরং বেশ ধীরে বললেন, ওকে ঘরে নিয়ে যাও, ডাক্তারকে কল করো। তুহিন তাচ্ছিল্য করে উঠে। জীবনের প্রথম তার কোনো মানুষকে ঘৃণা হলো। সে মুখ ঝাপটি মেরে বাবাকে বলল, আপনার সেটা না ভাবলেও হবে আব্বু, আমার বোন তো, সামলে নিব না হয় আমি, আপনি বরং আপনার সংসার সামলান। তুহিনের কথায় আবার একটু চিন্তার ভাঁজ পড়ল নুরুল সওদাগরের মুখে। কঞ্চিত অবাক হয়ে বলল, তুমি ব্যবস্থা করবে মানে? যে মেয়েটা আপনাদের চক্ষুশুলো সে না হয় আর আপনাদের চোখের সামনে না রইল? তুহিনের এমন পরিস্থিতিতে এমন কথা হয়তো আশা করেনি কেউ। তাই তো ফুপি ধমকে উঠে বলল, তুহিন কি বলছিস বাবু তুই? মেয়েটার এ অবস্থা তো এসব বলা লাগে। আপাতত কোনো ব্যবস্থা করর, খারাপ কিছু হয়ে গেলে পরে। ভালোই তো হবে ফুপি, আপনাদের ঘরে থাকার চেয়ে আমার মনে হয় ওর মরে যাওয়াটাই ওর জন্য সুখের, তাই না চিত্রার বড় চাচিম্মা? বাহারের হুট করে আগমন এবং এমন অপ্রাসঙ্গিক কথায় সবার মুখটা ছোট হয়ে এলো। নুরুল সওদাগর ধমক দিলেন বাহারকে। আঙুল উঁচিয়ে বললেন, তোমাকে কেউ আমার মেয়ের ব্যাপারে বা আমার সংসারের ব্যাপারে কথা বলতে বলেছে? আপনার মেয়ে? হাসালেন তো, সুন্দর কৌতুক। তা আমি মনে করি এমন বাবার মেয়ের এমন দুর্ভাগ্যই প্রাপ্য। এই যে রক্তাক্ত হয়ে পড়ে থাকাটাই তার প্রাপ্য। শুনেছি বাবারও সন্তানের বটগাছ হয়, একমাত্র আপনাদের পরিবারে দেখলাম বাবারও সন্তানের চরম সর্বনাশের কারণ। তোমাকে দুটো চর বসানো উচিত, বেয়াদব ছেলে। আরে স্যার, আগে আপনি তো আদবটা রপ্ত করুন, তারপর না হয় অন্যকে বেয়াদব বলবেন। নুরুল সওদাগরের কথা সেখানেই থেমে গেল। বাহারের সাথে তর্ক জড়ানোটা নেহাতি বোকামি ছাড়া কিছুই না। বাহার এগিয়ে আসলো চিত্রার কাছে। ওহির দিকে তাকিয়ে বরফ আনার নির্দেশ দিল। ওহি তৎক্ষণাৎ বরফ নিয়ে চলে এলো। চিত্রার নাকের কাছটাতে কিছুক্ষণ বরফ ধরে রাখাতেই বন্ধ হয়ে গেল তার রক্তের স্রোত। চিত্রার নিভু নিভু চোখ তখনও জল গড়িয়ে পড়ছে। ভেজা ভেজা কণ্ঠে অস্ফুট স্বরে সে বলল, আমি সত্যি চাঁদনি আপার ক্ষতি চাইনি বাহার ভাই। আমি জানি। বাহারের ছোট উত্তরটাই পরে জ্ঞান হারালো চিত্রা। মেয়েটার বেহাল অবস্থা দেখে বুক কাঁপলো বাহারের। সে তুহিনের দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলল, তুহিন, মেয়েটাকে বাঁচাতে চাইলে নিরাপত্তা দিতে হবে, অথচ তোমার পুরো বাড়িটাই বর্তমানে তার জন্য অনিরাপদ জায়গা। যা করবে ভেবে করো। বাহারের ইঙ্গিতের কথাবার্তা হয়তো তুহিন ঠিক বুঝল। বোনের মাথাটা চেপে ধরে বড় চাচির হতভম্ব মুখটার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কি চান? আমি তোমাদের ভালোবাসি, তার চেয়ে বেশি ভালোবাসি আমি আমার সন্তানদের। চিত্রাকে সামনে দেখলে আমার সন্তানের সর্বনাশের কথা মাথায় চলে আসে। বাকিটা তোমরা জানো। চাচির উত্তর শোনার পর তুহিন বাবার মুখের দিকে তাকালো। তার এতটুকু বিশ্বাস ছিল বাবা হয়তো এবার কিছু বলবে, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে বাবা কিছুই বললেন না আশানুরূপ, বরং নিবিড় কণ্ঠে বললেন, ভাবি, আমাদের সংসারই কর্ত্রী, তার কথাই শেষ কথা। অতঃপর তুহিন আর কারো পিছু ডাক শুনল না। বোনকে নিয়ে এক কাপড়ে বেরিয়ে এলো। ছোট চাচি, ফুপি, ওহি সবাই পিছু ডাকলো। কেবল যার ডাকার কথা ছিল সেই মানুষটাই নীরব রইল। সওদাগর বাড়ির বহু পুরনো ভিত্তিটা কেঁপে উঠল। ভাঙনের সুরে ইট পাথরগুলো যেন কেঁপে উঠল। এই বাড়িটাকে এক সূত্রে বেঁধে রাখার জন্যই যে নারী জীবনের সবচেয়ে বড় ত্যাগ করেছিল, আর সেই নারীর হাত ধরে ভাঙন শুরু।
হঠাৎ বজ্রপাতে কেঁপে উঠল চিত্রা। শরীরও প্রায় কিছুটা ভিজে গেছে। চোখের কোণে সরল গতিতে বেয়ে পড়ল অশ্রুরেখা। কেমন ছাড়খাড় করা দুপুর এটা, কেমন নিস্তব্ধ করা বেলা। বৃষ্টির শব্দটাকে ছাপিয়ে চিত্রার ডাক ভেসে এলো যেন ভয়াবহ বাতাস ভেদ করে। চিত্রা মনে মনে ভাবলো হয়তো ভুল শুনেছে। পরপর আবারও ডাক ভেসে এলো। বারান্দা দিয়ে তাকাতেই ভেজা শার্ট নেপড়ে থাকা শরীরে বাহার ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখলো সে। বাহার ভাইয়ের সাথে গত সপ্তাহে দেখা হয়েছিল। এরপর আর লোকটার খোঁজ নেই। আজ হুট করে কোথা থেকে উদয় হলো সে। চিত্রাকে ধ্যানে মগ্ন থাকতে দেখে বাহার তৃতীয়বারের মতন নাম ধরে ডাকলো এবং নিচে আসার ইঙ্গিত দিল। চিত্রা মাথা দুলালো, প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, নিচে আসবো কেন? আপনি উপরে আসুন। বাহার বৃষ্টির জন্য ভালো করে চোখ মেলে তাকাতেও পারছে না। তবুও বারান্দায় জানালা দিয়ে বেরিয়ে আসা চিত্রার মুখমণ্ডলের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি আসলে আসো, না হয় বসে থাকবো। এত কৈফিয়ত দিতে পারছি না। চিত্রা অধৈর্য হয়ে বলল, দাঁড়ান দাঁড়ান, আসছি। বাহারের মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। সে মিটমিটিয়ে হেসে বলল, তাড়াতাড়ি আসো মেয়ে। বৃষ্টি যে আমাকে ভিজিয়ে নাজেহাল করে দিচ্ছে, অথচ আমার ভেজার কথা ছিল তোমার প্রেম বৃষ্টিতে। এমন খোলামেলা অসূত্রে বাহারের লাগামহীন কথাতে তাজ্জব বনে গেল চিত্রা। সে দ্রুত মাথায় ভিতরে ঢুকিয়ে ফেলল। লজ্জায় খানিকটা সময় চুপ ছিল। অতঃপর ফ্ল্যাটের দরজা আটকে ছুটে গেল নিচে। তুমুল বৃষ্টিতে ভিজে শীতের জুগুথুবু চিত্রার শরীর। হাঁটতে হাঁটতে চলে এসেছে অনেকটা দূর। বাহার ভাইয়ের নাকি আজ ভেজা শহর দেখার শখ জেগেছে। সেই শখ পূরণ করতে তার ছুটে আসা। চিত্রাকে শীতে কাঁপতে দেখে আর চোখে তাকালো বাহার। ঠাট্টার সুরে বলল, অত কাঁপাকাঁপি করে লাভ নেই মেয়ে। টিভির হিরোদের মতন গায়ের জামা খুলে দিতে পারবো না। আমারও তো লজ্জা টজ্জা আছে নাকি? বাহারের কথায় গুল গুল চোখ করে তাকিয়ে রইল চিত্রা। ভাষাহারা তার কণ্ঠ। বিষমিত কণ্ঠে সে বলল, বাহার ভাই আজ কথার লাগাম ছেড়েছেন নাকি? না ছাড়িনি, কেবল বৃষ্টির পানিতে ধুয়ে গেছে বেড়িবাঁধ। ও তুমি চিন্তা করো না, বৃষ্টি চলে গেলে অনুভূতিরা আবার লুকিয়ে যাবে। বাহার ভাই জানেন আপনি আমার বিশাল পূর্ণতা, অথচ আমি মানুষটাই গোটা এক শূন্যতা। আপনিও কি তবে আমায় ছেড়ে যাবেন? ছাড়তে যদি হয় তাই তো ধরতে করছি ভয়। আপনি আমার বৃষ্টির দিনে এক কাপ চা, তুমি আমার বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির মাঝে তেল তেলে ইলিশ মাছ ভাজা। মিষ্টি মিষ্টি কথাকে শেষ মুহূর্তে এসে ঠাট্টায় উড়িয়ে দিল বাহার ভাই। আবার নিজেই হা হা করে হেসে দিল। চিত্রা প্রথমে হতভম্ব হয়ে গেল, পরক্ষণে সেও হেসে দিল বাঁধন ছাড়া হাসি। ভেজাল রাস্তায় তুমুল বর্ষণের পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য বোধ হয় এটা। দুজন মানুষ দুজনের দিক থেকে তুমুল ভেঙে যাওয়া, অথচ দুজনেই দুজনের সান্নিধ্যে চরম সুখী। অপ্রাপ্তির মাঝে সবাই হাসতে জানেন, সবাই হাসতে জানে না। যারা জানেন তারা প্রত্যেকে এক একজন দারুণ মানুষ। ভেজা শরীরে গরম গরম খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা দিয়ে পেট পুরে খেয়ে নিল দুজনেই। চিত্রা মাছ বাছতে পারে না বলে খুব যত্ন করে কাজটা করে দিল বাহার ভাই। ভাবা যায় একজন অগোছলো মানুষ কোনো একটা মানুষের কাছে এসে নিপাট ভালো মানুষ হয়ে যায়। ভালোবাসা সব পারে, তাই তো ভালোবাসা সুন্দর। খিচুড়ি খেয়ে বেরোতে চিত্রাকে থামিয়ে দিল বাহার। চিত্রা অবাক হলো, অবাক কণ্ঠে বলল, বাসায় যাবে না? অনেকক্ষণ তো হলো। বাহার হাসলো, মিষ্টি কণ্ঠে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বাহার চিত্রাকে ইশারা করলো পিছে তাকাতে। তখনও প্রকৃতিতে বর্ষণ অবস্থানরত। চিত্রা পিছু ফিরে বৃষ্টির মাঝে ঝাপসা ঝাপসা ভাবে মানুষটার মুখ দেখতেই অবাক হয়ে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে একবার বাহার ভাইয়ের দিকে তাকিয়ে ছুটে গেল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। নিঃসংকোচে জড়িয়ে ধরল সে মানুষটাকে। চোখের মাঝে তখন তুমুল খুশির অশ্রুরা। শক্ত করে মানুষটাকে জাপ ধরে ক্রন্দনরত সুরে সে বলল, তোমার মতন কেউ আমাকে ভালোবাসতে পারেনি, ওরা আমায় ভালোবাসেনি।